ওয়ালাইকুম আসসালাম স্যার। জি, ভেরি গুড আফটারনুন টু অল। আপনারা আশা করি সবাই ভালো আছেন স্যারেরা? আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আই এম অলসো ফাইন। আমরা now we have only 24 participants, maybe 25. তো আমরা যেতে মানে নতুন লোক আস্তে আস্তে মনে হয় কিছু কথা বলতে পারি। So far we completed 19 lectures or 19 lessons. Today we will go with our 20th. Okay, 20th lectures. তো আমরা যেটুকু এগিয়েছি এর মধ্যে এমন কিছু আছে কিনা যে স্যার কিছু কথাবার্তা প্রশ্ন আছে, এরকম কিছু আছে নাকি যে স্যার আমরা একটু কথা বলতে থাকি 2-1 মিনিট? কারণ আমাদের দেখতে পাচ্ছি now in the meeting. Today we will go with 20th lecture. Okay, now we are going formally, and due to we have only 1 hour and 30 minutes of this of this 90 minutes. Normally we have to go for an interval. Today we will go with inventory, this chapter maybe with our text 12 chapter. যাদের সামনে বই আছেন আপনারা কি একটু জানেন যে শুনেছেন ইনভেন্টরির ব্যাপারে কোনো আলোচনা? হ্যাভ ইউ এনি আইডিয়া অ্যাবাউট দিস? যে ইনভেন্টরি আসলে এরকম কিছু ব্যাপার স্যাপার কিনা বলতে পারবেন কেউ কিছু? স্যার গল্প করি একটু ইনভেন্টরি নিয়ে। Normally when we prepare our statement of cost, the several types of inventory বা terms of inventory পাই না, ওখানে আমরা পেয়েছি না beginning inventory, ending inventory. ওকে, মনে থাকার কথা, আমরা যখন কস্ট শিট করেছি কস্টিং করতে গিয়ে সেখানে এটা পেয়েছি। But in our accounting normally we keep accounts regarding this inventory. আমরা আসলে স্টেটমেন্ট অফ কস্ট এখানে তৈরি করব না, শুধু আমরা পেয়ে থাকি ওখানে। তো শুরু করি মনে হয় স্যার, দেখি। Normally I want to share only my views, share my concepts regarding this. Today's content, normally IAS2 আমরা বলছি আমরা ইনভেন্টরি কিন্তু গল্প করছি আমাদের অ্যাকাউন্টিং বা অ্যাকাউন্টস রাখার স্বার্থে। আর আমরা জানি অ্যাকাউন্টিং এর সবকিছুই আমরা গাইডটা পাই, গাইডেড বাই দিস নরমালি IAS or IFRS, but this inventory is guided or controlled by IAS2, তাই না? ইন্টারন্যাশনাল আমরা আজকে এখানে যে কাজগুলো করব, ডেফিনেশন, টাইপস, মেজারমেন্ট, that is how to keep our accounts, some disclosure মানে কি জানি স্যার? বিভিন্ন প্রকাশিত জিনিস, ইনভেন্টরিকে আমরা কিভাবে আমাদের যারা স্টেক হোল্ডার তাদের দিকে ইনফরমেশন থ্রো করে দেই, এটা আমরা ডিসক্লোজার বলি। অ্যান্ড ফাইনালি সাম ম্যাথমেটিক্যাল প্রবলেম, এইগুলো আমরা শিখবো। একটু দেখি IAS2 নিয়েই যেহেতু গল্প বলছি আমরা। Normally a very simple sense, IAS2 gives outline or gives guide how to keep our accounts of these বলার চেষ্টা করি এখানে। খুব ভেরি সিম্পল, দেখুন আমরা লেখার চেষ্টা করেছি, পড়ে দেখুন তো আমরা যা বলার চেষ্টা করি এটা সাথে মেলে কিনা, বোঝা যায় কিনা। স্যাররা পড়ুন। ওকে, যে আমি বরাবর যেভাবে বলে থাকি যে আমরা আসলে ক্লাস থেকে অনেকটাই সমৃদ্ধ হতে চাই, কারণ আমরা চাকরি বাকরি করি, যে বয়সটায় পৌঁছেছি এখন, আমরা আসলে কিছুটা প্রফেশনাল লাইনেই পড়ি, তো একাডেমিক না নিই। এই জন্য এখানে একটু হয়ে যাক, সময় যখন দিচ্ছেন এখানে
আচ্ছা, and what are the objectives of IS2? ISA2 টা কি IFRS কোনো কনভার্ট হয়েছে এরকম কিছু না নেই, আমি যতদূর জানি IS2 Okay, sir. is Okay. now standing, দাঁড়িয়ে আছে এখনো স্যার, ঠিক আছে। ওকে স্যার and objective of IS2, আমরা আসলে অবজেক্টিভ যখন বলি তখন একটু এই কথাটা একটু গুছিয়ে বলি, এটা একদম খুব ভেরি সিম্পল সেন্স। তো অবজেক্টিভ কি বলছে দেখুন, একটু বড় করে পড়ে দেখুন তো, একটু পড়ুন আপনারা। দিস ইজ সিম্পল অর ন্যারো সেন্স, শর্টার সেন্স, এইটাকে একটু সুন্দর করে লেখার চেষ্টা করেছে। যখন আপনি if you go to internet regarding the IS2, আপনি দেখবেন সেখানে আমাদের একটা আর্টিকেল তৈরি করা আছে পুরো উইকিপিডিয়াতেই, আমরা সেখান থেকে এনেছি আপনাদের জন্য, এইভাবেই বলা আছে। এবং 2 বা 2.5 মার্কের জন্য যে কোশ্চেনটা হয়, এইটা কিন্তু আসার মতো একটা কোশ্চেন। আপনি বলতেই পারে what is the objective of IS2? Okay. আমাদের কিন্তু আজকে আলোচনায় বেশি, যা অঙ্ক আমরা জানি একটু দেখবো একটু পরে, সেটা আমরা শিখে আসছি আগেই। ওকে, আগাই। হ্যাঁ স্যার, can you define inventory? Anyone? যে স্যার আমরা এটা এইভাবে বুঝি। ইনভেন্টরি তো হলো একটি অ্যাসেট আইটেম। It is an asset, either current asset or non-current asset. এটা অলওয়েজ স্যার কারেন্ট অ্যাসেট। Always current asset. Thank you sir. তারপরে এবং কি স্যার এটা দুইটা হয় যে ক্রাইটেরিয়া হয়, তাই বলছি। ক্রাইটেরিয়া একটা হলো কন্ডিশন, মানে সেলেবল কন্ডিশনে আনা, অথবা আচ্ছা, যেই জায়গায় মানে যেই প্লেসে মানে যেই লোকেশনে আমরা বিক্রি করব, হ্যাঁ, intent সেই প্লেসে ইন্টেন্ট to use না, তিনটা আপনি যেটা বলছেন এইটা বলেননি, অর্থাৎ আমি যেটাকে WIP বলি, রেডি টু সেল, আমি তৈরি শেষ, আপনার ম্যানুফ্যাকচারিং, এটা বিক্রির জন্য প্রস্তুত আছে, ওয়ান কাইন্ড। এন্ড অ্যানাদার ওয়ান প্রসেস অফ প্রোডাকশন, অর্থাৎ আইটেম গুলো প্রোডাকশন প্রসেসের প্রসেসও বলি আমরা, নাকি স্যার? কোনটা বলি বলুন তো? দুটোই বলি মনে হয়, দুইটাই বলি স্যার, দুটাই বলি। এন্ড দ্য অ্যানাদার ওয়ান, যে ম্যাটেরিয়াল রেডি টু ইউজ ইন ইউর প্রোডাকশন, তাই না? যে ম্যাটেরিয়ালটা, এবং আমি গল্পটা এইভাবে দেই, when we prepare রুটি from আটা। জি স্যার, হ্যালো স্যার, কেউ কিছু বললেন স্যার? আমি তো ভয় পেয়ে গেছি স্যার। আমরা যদি বলি যে আমরা রুটি তৈরি করি, আপনি একটু ভাবুন তো রুটিটা কিভাবে হয়। প্রথমে আটা থাকে, আটাকে আমরা প্রসেস করি, একটু ওখানে পানি লবণ বা জল লবণ মিশাই, এরপরে তাওয়াতে একটু ভেজে নেই, দেন ইট ইজ হোললি প্রিপেয়ার্ড ফর সেল অর টু ইট, নাকি? আমরা যদি খাওয়ার কথাই চিন্তা করি, আমরা রুটি এই যে আটা ব্যবহার করি, এই আটা হচ্ছে আমাদের, দিস ইজ ম্যাটেরিয়াল, the material which we consume to production, নাকি স্যার? ম্যাটেরিয়াল যেটা প্রোডাকশন করি, আর এই আটাকে যখন আমরা পানি লবণ দিয়ে মিশায় ফেলি, দেন ইট ইজ ইন দ্য প্রসেস, নাকি? এটা প্রোডাকশন প্রসেস চলে গেল। এবার আমি কি করলাম, রুটি গড়ালাম, এটাও কিন্তু প্রসেসের অংশ। ভেজে নিয়ে যখন রেডি টু ইট, অর্থাৎ খাওয়ার জন্য যখন তৈরি হয়ে যায়, আম্মা গরম গরম ভাজেন বা বাড়িতে ভাজেন, আমরা গরম হয়ে গেলেই টান দিয়ে ছো মেরে নিয়ে নেই, গরম গরম খেতে মজা আলাদা। রেডি টু সেল অর রেডি টু ইট, দিস ইজ আওয়ার হেল্ড ফর সেল বলছি আমরা এখানে। তাহলে ইনভেন্টরি মূলত আমরা তিন ভাবে দেখি। একটা হচ্ছে আমরা বলছি র ম্যাটেরিয়াল প্রসেসে, র ম্যাটেরিয়াল স্টাইলে, অ্যানাদার ওয়ান WIP স্টাইলে, এন্ড দ্য থার্ড ওয়ান রেডি প্রোডাক্ট বা ফিনিশ গুডস হিসাবে। ওকে স্যার? জি স্যার। এবং আমরা এই জন্য ডেফিনেশন কথাটা বলি, ইনভেন্টরিজ আর অ্যাসেট অর ইনভেন্টরিজ আর কারেন্ট অ্যাসেট
Number one, held for sale, held in the processes, and the material to be consumed. তিন ভাবে বলি এবং ঠিক এইটাকে মাথায় রেখে আমরা এটা টাইপস গুলো বের করি। And from this discussion, it is clear there are three types of inventory. When we go for types of inventory, normally we talk about this. There are three types of inventory. This one is finished goods. আমরা যাকে বলছি held for sale, এটাকে আমরা বলবো finished goods, যেটা প্রসেসে আছে, in the process, it is called WIP, work in process, এবং এখান থেকে আমরা প্রসেস অ্যাকাউন্ট নাম শুনবো, এটা নাম ব্যবহার করা হয়, ওখানে কিছু কিছু মান আছে না, work in process ওখানে পেয়ে থাকি। And the third one, raw material to be consumed or in the rest to go for production. ও বসে আছে বিশ্রাম নিচ্ছে, কখন সে প্রোডাকশনে যাবে, এবং এটা দিয়ে কিন্তু আমরা বলি টাইপস অফ ইনভেন্টরি। তাহলে এখন মানে ক্লিয়ার আমার হাতে, আমরা লিখতে পারি খুব ক্লিয়ার করে। দেখুন, দেয়ার আর থ্রি টাইপস অফ ইনভেন্টরি। ওয়ান ইজ র ম্যাটেরিয়াল, অ্যানাদার ওয়ার্ক ইন প্রসেস, অ্যান্ড ফিনিশ গুডস। আমরা সি নম্বর থেকে দিয়ে একটু ব্যাকে যাই। আমরা আসলে টাপ প্রোডাকশনটাকে আগে ধরেছি, আমরা যদি ঘুরায় বলি তাহলে ইনিশিয়াল স্টেজ দিস ইজ র ম্যাটেরিয়াল, মিড পজিশন or in the process it is work in process, and the final product is finished goods. Clear sir? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। আমার মনে হয় কি আপনি এটা বলতে চেয়েছিলেন না স্যার? জি স্যার। দেখেন কি মজা, আমি আপনার কথাটা আমি ক্লিয়ার বলে দিলাম একদম, হ্যাঁ, দেখে দেখে সুন্দর করে। আমি তো স্যার অন্তর্যামী। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। কারো কোনো প্রশ্ন আছে স্যার এখানে? এটাও কিন্তু আসলে আপনার এটা ইনভেন্টরি ডেফিনেশনটাও আসতে পারে, এইভাবে আসতে পারে, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ইনভেন্টরি বেসড অন আওয়ার IS2 বললে, এটা IS2 আসলে এইভাবেই বলেছে। ওকে, আশা করছি কোনো কোশ্চেন আমাদের হাতে নেই, আমরা তাহলে এগোতে পারি স্যার। এন্ড দ্য মেজারমেন্ট, হাউ উই মেজার, কেমন করে এটা মাপ করি আমরা, কি প্রিন্সিপালের মধ্যে আছে, আমরা একদম খুব সহজে শিখে আসছিলাম সে ছোটবেলা থেকেই। কি শিখেছি বলেন তো? কস্ট, এরকম একটা পড়েছি মনে হয়, কস্ট অর মার্কেট ভ্যালু, হুইচ এভার ইজ কি গ্রেটার অর লোয়ার? লয়ার। লোয়ার। তার মানে যেটা ছোট, এটা কেন করি লোয়ারটা? কনজারভেটিভ মেথড, কনজারভেটিভ মেজারমেন্ট যখন যাই বা প্রিন্সিপালটা ভাবি যে আমরা সেফটি থাকবো, আমরা যেন অযথা দাম বাড়িয়ে ধরে নিয়ে প্রফিটটা বাড়াতে চাই, নাই তো স্যার? থিমটা এরকম? জি স্যার। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ স্যার। দেখুন, আমরা ওইটাই বলার চেষ্টা করেছি। দেখুন, ব্যবহার করা হয় 2.9 বলেছে, আমি এখানে নাম্বারও দিয়ে রাখছি, আপনি একটু দেখে নিতে পারেন পরে গিয়ে। নেট রিয়ালাইজেবল ভ্যালু মানে আপনি বিক্রি করেছেন, বিক্রি করতে পারেন, তার থেকে আরো কিছু কস্ট যেতে পারে, তাই না? যেমন আপনার সেলিং কস্ট বলি আমরা, যেটাকে আমরা বলি ফ্লোটেশন কস্ট, নাকি এরকম কিছু বলি? সেলিং কস্টই বলে। সেলিং কস্টই বলেন। তো ফ্লোটেশন কস্টটা কোথায় ব্যবহার করা হয়? ফ্লোটেশন তো পাইনি স্যার। এটাও হয়, ওই যে ফ্লোটেশন তো স্যার আবার মুদ্রাস্ফীতিতে চলে গেল স্যার। না, ফ্লোটেশন কস্ট মানে হলো সেলিং অফ প্রোডাক্ট, যেমন সেলিং অফ শেয়ার। ফ্লোর কস্ট স্যার। ফ্লোটেশন, FLOAT, ফ্লোটেশন কস্ট স্যার। ফ্লোট না স্যার, ফ্লোর আর স্যার, শেষে আর না টি। ফ্লোটেশন কস্ট FC দেখবেন, আপনি যখন কস্ট অফ শেয়ার বের করেছেন বা কস্ট অফ ডিবেঞ্চার বের করেছেন, FC ব্যবহার করেছেন কিনা কোথাও ফর্মুলায়? P0 into 1 minus that is the selling of your product. Selling লাইক কমিশন, ব্রোকারেজ যেটা বলি, এটা হ্যাঁ, দালালি, এই ধরনের কষ্ট থাকে। যাই হোক, তো নেট রিয়ালাইজেবল ভ্যালু আসলে ওই অর্থে ব্যবহার করে, অ্যাসেটটা বিক্রি করে ঘরে আনতে একটু ব্যাপার হয়। এটাকে আর একটু ক্লিয়ার করে বলার চেষ্টা করা হয়েছে যে মেজারমেন্ট গুলো দেখুন। কস্ট শুড ইনক্লুড অল, এই কস্ট বলতে আমরা কাদেরকে বুঝবো? আপনি ছোটবেলা আমরা শিখে আসছিলাম কস্ট অফ পারচেজ, ফ্রেটিং, আমরা মনে একটু ঠিক কি বলা যায়, এটা পরিচিত হয়ে গেছিল যে মালকে আনয়ন খরচ, ঘরে এনে ব্যবহার করা পর্যন্ত, এরকম করে শিখছিলাম না? ধরুন 1 বস্তা চাল আমি কিনলাম বাজার থেকে, আম্মা টাকা দিলেন 1800 টাকা, আপনার চাল পুরো বস্তা নিল 1800, পথে কুলি রিক্সা ভাড়া গেল আরো 200 টাকা, আম্মা দিছিলেন 2000 টাকা। আপনি কি আম্মার এসে কি বলেন তো? 2000 টাকা মাগো তোমার কি 2000 টাকা শেষ হয়ে গেছে নাকি? অবশ্যই, কারণ আমি ওইটাকে ম্যাটেরিয়াল কস্ট ধরে ফেলি। এই যে বলছে কস্ট শুড ইনক্লুড অল, কোনগুলো তারা? দেখুন, কস্ট অফ পারচেজ,
trade discount and allowances. আচ্ছা, ইফ উই গো ফর কনভার্সন, অনেক সময় দেখা যায় ইনভেন্টরিকে, এটা আমরা অঙ্কের মধ্যে পরে পাবো, কস্ট অফ কনভার্সন শব্দটা আসবে, যে পড়ে আছে বা আমরা কিনে ফেলেছি কিন্তু একে কিছু রূপান্তর করতে হয়, মাঝে মাঝে কিছু ফ্যাক্টরিতে একটু কাজ করতে হয়, করার পরে এটাকে কনভার্সনে যেতে, আমরা জানি কনভার্সন summation of your labor and factory overhead. Indirect labor, sir. Conversion to indirect labor and supply. তাই কি স্যার, কনভার্সনে কি ইনডাইরেক্ট লেবার না লেবার পুরোটা যায়? পুরোটাই যায়, স্যার। থ্যাংক ইউ স্যার, আপনি একটা অঙ্ক করবেন, নিশ্চয়ই মনে থাকবে। আপনি পরে আসছেন কস্ট শিটে যে কনভার্সন কস্ট কনসিস্টস অফ 60% লেবার, আপনাকে বুঝে নিতে হয় তখন another 40% factory overhead, that is conversion cost includes labor and factory overhead. ওকে স্যার, আচ্ছা, তো আপনি এটা ডেফিনেশনে বলেছিলেন, দেখুন বলেছিলেন নাকি এই জিনিসটা, দেখুন তো। জি স্যার। প্রেজেন্ট লোকেশন এবং কন্ডিশন, আপনি ব্যবহার উপযোগী করতে যদি কোনো খরচ করতে হয় সেটাও আপনাকে আমরা ইনভেন্টরির খরচ হিসেবে ধরে থাকি। ওকে স্যার, মানে র মেটেরিয়াল বাদ দিয়ে যা থাকে পুরোটা কনভার্সন কস্ট। ওকে, থ্যাংক ইউ স্যার, এই তো আরো ভালো বলেছেন। র মেটেরিয়াল বাদে সব দিয়ে, তার র মেটেরিয়ালের পরে তো স্যার আমরা ইয়ে ব্যবহার করব, কি বলে, মার্কেটিং কস্ট দেই, অ্যাডমিন দিব, এটা বললে হবে স্যার? না না, হবে না। ওই পিরিয়ড কস্ট গুলো বাদ যাবে, ও আচ্ছা, পিরিয়ড কনসিডার করতে হবে। আচ্ছা, পিরিয়ড কস্টটা কি আবার স্যার? আমি তো বুঝলাম না। পিরিয়ড কস্ট যেটা ওই যে হেড অফিস অ্যাডমিন সেলিং, that is it does not normally depend on your production, it depends on your time frame. রাইট Thank you sir. Okay, Right, thank you sir. অনেকদিন পরে আমি একটু রাইট পেলাম গো। আচ্ছা, and number next and the last position, এটা অবশ্য IS 23 বলে borrowing cost একটা শব্দ ব্যবহার করে, এটা আমরা আমাদের কোনো এক জায়গায় পাবো, আশা করি পরে তখন কথা বলবো, যে borrowing cost for the definition of qualifying asset, এই নামটার সঙ্গে পরিচিত কোয়ালিফাইং অ্যাসেটটাকে স্যার? বলছে ইনভেন্টরিকে যদি কোয়ালিফাইং অ্যাসেটে যদি যেতে হয়, সেক্ষেত্রে যে টাকা পয়সা খরচ হয় সেই পয়সার কিছু নিশ্চয়ই কস্ট হবে না স্যার? বরোয়িং কস্ট, নরমালি রেট অফ, যেটা আমরা বলি ইন্টারেস্ট কস্ট, স্যার। নাও দ্য কোশ্চেন, হোয়াট ইজ কোয়ালিফাইং কস্ট, সরি কোয়ালিফাইং অ্যাসেট? স্যার রেডি টু ইউজেবল অ্যাসেট, মানে ইউজেবল ফর্মে আনতে গেলে ইয়েস, ইউজেবল অ্যাসেট ইজ কোয়ালিফাই অ্যাসেট। তো বলা হচ্ছে ইনভেন্টরিকে যখন ইউজেবল ফর্মে নিতে হয়, ওখানে কিছু টাকা পয়সা তো লাগতে পারে নাকি? আপনি যে লোক নিয়োগ করছেন এই যে ফ্যাক্টরিতে অথবা লেবারে, আপনি বলছেন না কনভার্সন, খেয়াল করছেন স্যার? এখানে কনভার্সনে গেলে কি টাকা পয়সা খরচ হবে? খরচ হবে তো নিশ্চয়ই স্যার। আচ্ছা, ওই টাকা পয়সার জন্য ব্যয় হবে না? হবে স্যার। তাহলে সেটা কি হবে? এইটা আমরা এক্ষেত্রে বলছি বরোয়িং কস্ট। এটা একটা বড় ধরনের বড় কনসেপ্টও আছে বা ক্লিয়ার কনসেপ্ট, এটা পরে আমরা এটা নিয়ে গল্প করব, কথা বলবো। এটা দিয়ে মানে গতবার বরোয়িং কস্ট বলতে ঋণের কস্ট বুঝতে পারছেন? ফাইন্যান্সিয়াল কস্ট স্যার। হ্যাঁ, ফিনান্সিয়াল কস্ট, এইটা আমি শুনতে যাচ্ছি। আমরা ঋণের কষ্ট অনেক মানে ছোট্ট করে বলছি আসলে, কস্ট অফ ইওর ফান্ড নাকি স্যার? ফাইন্যান্সিয়াল কস্ট। ওকে, থ্যাংক ইউ স্যার। তাহলে আমরা বলছি যে যদি ইনভেন্টরি এমন হয়, তো কোয়ালিফাইং অ্যাসেট বলা হচ্ছে যে অ্যাসেট গুলোর পেছনে কিছু বিনিয়োগ করার পরে ওকে কিছু মডিফাই করার পরে ও আমার ব্যবহারযোগ্য হয়, আমরা ওই অ্যাসেটটাকে বলি হলো কোয়ালিফাইং অ্যাসেট। বুঝছেন না? ইনভেন্টরি পড়ে আছে, ওকে আমি কিছু মডিফাই করতে চেষ্টা করছি, মডিফাই করেছি, এই মডিফাই করার যে পরে যে পজিশন যাবে আমরা ওইটাকে বলেছি কোয়ালিফাইং অ্যাসেট। এটা ইনভেন্টরি না, এটা যে কোনো অ্যাসেটের জন্য হতে পারে, এটা যে কোনো অ্যাসেটের জন্য হতে পারে। প্রপার্টি প্লান্ট এন্ড ইকুইপমেন্টের মধ্যে দেখেছি, ওইটাই দেখছি। ওখানেও আছে, এখানেও হবে। আপনি ইনভেন্টরি একটা অ্যাসেট বলেছেন না শুরুতে? জি স্যার। যদি রিয়েল এস্টেট বিজনেসের ক্ষেত্রে স্যার হয়, প্রপার্টি মানে বিল্ডিং হয়, সেই ক্ষেত্রে এটা হতে পারে। আচ্ছা, এখন আমি বলি সেক্ষেত্রে না, আপনার জ্ঞাতার্থে বলি, এটা যে কোনো ক্ষেত্রে হতে পারে। ডেফিনেশনটা ব্যবহার করছে যদি অ্যাসেটটাকে আপনি ইউজুয়াল ফর্মে নিতে গেলে নেওয়ার জন্য যে কাজটুকু করতে হয়, করার পরে যখন পজিশন হয়, ঠিক আছে স্যার? আপনি এতদিন যেটা জানতেন এখন জেনে নেন, ইনভেন্টরি ক্ষেত্রে এটা হতে পারে, এবং এটা IS 23 এটা নিয়ে গল্প করেছে, কারণ ওটা করতেও কিছু খরচ আছে, এটাও ইনভেন্টরি মেজারমেন্টে চলে আসে। তাই তো বোঝা গেছে আমার কথাটা? তাহলে আমরা এক কথা, ইনভেন্টরিজ কস্ট, তিনটে এরিয়া আপনাকে আমি শুনলে ভালো লাগে। যেমন বেতারে আমরা শুধু কি করি, আমরা শুধু গান শুনি, দুটোই জিনিস। ইয়েস, আপনার মনকে আন্দোলিত করে আশা করছি।
থ্যাংক ইউ। কনভারসেশনের মাধ্যমে শেখা জিনিসটা স্যার বেশি দিন মনে থাকে। আরো ভালো কনভারসেশন করলে আসলে মনে থাকে। এই জন্য আমরা আমাদের মনের কথাগুলো বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করি এই একটা কারণে। তবে একটু বলে দেই, কষ্টের কথাগুলো বেশি শেয়ার করবেন না, তাহলে কষ্ট অনেকদিন ধরে রয়ে যাবে মনে হয় নাকি। ওকে, ভালো থাকবেন। মানে শেয়ার করলে নাকি কষ্ট কমে স্যার? আচ্ছা, পরে বলবো না স্যার, আজকে থাক। আমরা একটু চলে যাই স্যার। বাট সাম কস্ট ইউ অর উই ডু নট ইনক্লুড ইন ইনভেন্টরি। কিছু কস্ট আছে যেগুলো আমরা ইনভেন্টরি কস্ট হিসেবে ধরি না, বা আমার IS2 বলছে আপনি ধরবেন না। হোয়াট আর দে? তারা কারা একটু দেখুন এক নজরে। আমি একবারে দিয়েছি, আপনি একবারে দেখে নেন। এবং আমরা যেখানে অঙ্ক করেছি বা মেজারমেন্ট করেছি, আশা করি এই টার্ম গুলো নেই নাই। যেমন দেখুন, সেলিং কস্ট আমরা নিতাম না, কখনোই নেই নাই। অ্যাডমিনিস্ট্রেটিভ নেই নাই, এগুলো এর মধ্যে। কি বলুন? স্টোরেজ কস্টটা একটু বুঝে দিবেন। স্টোরেজ কস্ট এটা কি ইনভেন্টরির মধ্যে থাকবে না? এটা তো থাকে সম্ভবত, মনে হচ্ছে। কেমন থাকে বলুন তো? এটা হোল্ডিং কস্টের মধ্যে যখন থাকবে। স্টোরেজ কস্ট মানে ইয়োর কস্ট, যেটা আমরা বলি গোডাউন রেন্ট, যেটা বলি গোডাউনে রাখতে যে খরচটা হয়। হ্যাঁ হ্যাঁ, তা আপনি যখন, এটা তো হচ্ছে রিকারিং কস্ট না, এটা অ্যাবনরমাল কস্টটা কি? অ্যাবনরমাল ওয়েস্টটা যেটা আপনি বলেন যে ওই যে আগুনে পুড়ে যায়, আপনি দেখছেন ইন্টারমিডিয়েট তো করে আসছেন, আগুনে পুড়ে যাওয়া পণ্যকে আপনি ওকে কি করেছেন? অ্যাবনরমাল লস বলেছেন না? জি স্যার। ওইটাকে নরমালি আপনি ইনভেন্টরি হিসাবে কাউন্ট আমরা করি নাই কখনোই। ওকে অ্যাবনরমাল দিয়ে আমরা PL অ্যাকাউন্টে আমরা একটা আলাদা মানে আমরা বলি হলো ভ্যারিয়াস লস হিসেবে যে ইনভেন্টরি ভিতরে পড়ে থাকে, ওইটা যখন আমি কস্টিং এ কখন চার্জ করি, ওকে যখন আমি প্রোডাকশনে নিয়ে আসি। এখন প্রোডাকশনে যখন নিয়ে আসলেন, তখন তার মধ্যে স্টোরেজ কস্ট থাকার সুযোগ নেই, বুঝছেন না? মানে আমার কাছে কারণ এটা যখনই আমার প্রোডাকশনে চলে গেল, তখন স্যার স্টোরেজে থাকে না, তাই তো স্যার? স্টোরেজটা হয়ে যায় মানে পিরিয়ড কস্ট হয় তো। হ্যাঁ, হতে পারে এটা আপনারা যারা বাস্তবে কাজ করেন, কারণ ওরা দেয়নি, এটাই আমরা দেখেছি। কেন দেয়নি এই ব্যাখ্যা হয়তো আমি ভালো দিতেও পারবো না, কিন্তু দেয় না বলে আমিও যখন মুখস্থ করছি, আমার স্যাররা বলেছেন, আমি এখন বললাম। জি স্টোরেজ কস্ট স্যার, এটা তো মূলত ফিক্সড যারা আসলে একাডেমিশিয়ান, আমাদের একরকম চিন্তা। আপনারা যারা বাস্তবে কাজ করেন, আপনারা বোঝেন। আপনি বললেন এটা আপনি আসলে আপনার প্রতিষ্ঠানে ফিক্স হিসেবে চার্জ করেন, ফলে ইনভেন্টরি যেহেতু এটাকে আমরা কি বলা যায়, এটা রেডি আইটেম হিসেবে বের করে দিই সবসময়, ওটা এর মধ্যে ধরবো না। এই তো স্যার, এবার মনে রাখি। ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। And now how we determine our cost, that is the various methods. I know you have heard some term FIFO, LIFO, average. বলে FIFO আমরা বলে অনেক সময় দেখবেন ট্রেনে যখন সিগন্যাল পড়ে, যখন আমরা ক্রসিং করাই, তখন দেখবেন ট্রেন প্রথমে যে আসে তাকে দাঁড় করিয়ে রাখে দীর্ঘক্ষণ, এবং আমরা যারা প্যাসেঞ্জার থাকি খুব মন খারাপ হয় যে আমরা আগে আসছি, পরের ট্রেনটা চলে গেল। ওখানে আপনি প্রায় খেয়াল করবেন না, LIFO চলে, অর্থাৎ লাইফো বা লিফো, লাস্ট ইন ফার্স্ট আউট। আর আমরা যখন এখানে কাজ করি, এখানে আমরা ওই নামগুলো পাই, বাট কয়টা আপনি দেখি তো? তিনটা মনে হয় বলছে। দুইটা বলেছে, আমি একটা বাড়িয়ে দিলাম। দেখুন, নাম্বার 1 স্পেসিফিক আইডেন্টিফিকেশন,
স্পেসিফিকেশন আইডেন্টিফিকেশন এইভাবে বলা হয়, আপনি ধরুন র্যাকে অনেক সময় আমরা তারিখ দিয়ে পণ্য সাজায় রাখি, বিশেষ করে যে পণ্যগুলোতে দেখবেন দোকানে গেলে আপনারা যদি শিশু আইটেম বলেন, দেখবেন ওরা বলে দেয় এইটা আগের প্রোডাক্টটা কোনায় বা এই তারিখের প্রোডাক্টটা স্পেসিফিক আইডেন্টিফিকেশন মার্ক করা হয়, স্পেসিফিক ডে বা স্পেসিফিক আইটেম ধরে ঠিক ওই দিনের প্রোডাক্টটা দেন, ওইটা কারখানায় নিয়ে যান, এটাকে বলছি আমরা স্পেসিফিক আইডেন্টিফিকেশন। এটা কোন ধরনের প্রোডাক্টে হয় এটা আমি মনে একদিন সার্চ দিয়েছিলাম, ওরা দেখেছি আমরা যেটাকে বলি হলো প্রাচীন যে প্রোডাক্ট গুলো থাকে, আমরা এটা কি বলি ইংলিশে এথনিক এরকম একটা, স্যার বলুন মানে যেগুলি স্যার কাউন্ট করা যায় বড় বড় ফিজিক্যাল জি জি হ্যাঁ এথনিক, এগুলো বলে আমরা স্পেসিফিক আইডেন্টিফিকেশন ব্যবহার করি। ইন রিয়াল সেন্স এটা খুব কম ব্যবহার হয়, মেইনলি যেটা আমরা ব্যবহার করি সেটা হচ্ছে এইটা, কি লিখেছি দেখুন তো, ফার্স্ট ইন ফার্স্ট আউট, এই জন্য আপনি দুটো বলেছেন, ঠিক আছে আপনার কথা, মেইন দিস টু এন্ড দ্য সেকেন্ড ওয়ান ওয়েটেড এভারেজ কস্ট, তাই না স্যার? এখন লিফোর কথা কিন্তু আমাকে ওরা কিন্তু IS2 এই লিফোটাকে খুব বেশি প্রেফার করে নাই, আদৌ সে বললেই না, এটা ফিফোর কথা বলেছে, আমি যদি বই খুলে না আপনি জি বলুন স্যার লিফো নাকি বন্ধ হয়ে গেছে। আচ্ছা ও লিফো বন্ধই হয়ে গেছে, ও আচ্ছা স্যার এমন শুনছি আমাদের এই সিএম একটা প্রোগ্রামে। আচ্ছা থ্যাংক ইউ বন্ধ, কিন্তু এখানে আরেকটা কথাটা বলেছে যে আমার এই যে IFRS বা IS2 বলি, ইট ইজ নট ম্যান্ডেটরি টু ফলো, ক্লিয়ার বলেছে আসলে, কারণ এটা আসলে কোনো না ধর্মগ্রন্থ না, ওরা বলেছে আমাদেরকে নিলে ভালো করবেন কিন্তু ফলো করতে কথা নেই, যেহেতু আমরা বিভিন্ন অ্যাকাউন্টিং বডির সদস্য হয়তো বলি যে ফিফো আপনি আর শিখেন না বা লিফো শিখেন না, কিন্তু লিফো না শিখলেও কিন্তু আমাকে ধারণা রাখতে হবে, ঠিক আছে? কারণ আপনি আমরা লাস্ট যে প্রোডাক্টটা আসবে ওইটাকে আমি ফার্স্টে আমি অ্যাকাউন্টস করব, আসলে লাস্ট প্রোডাক্টটাই বের করে প্রোডাক্ট দিব তা না কিন্তু আসলে, কারণ আমার গোডাউনে তো দেয়ার আর সো মেনি আইটেমস, আমি কি দেখে ধরুন তো একটা ঘরে তুলা কোন তুলাটা আগে আছে কোন তুলাটা পরে আছে আপনি কি জানেন? না, আসলে আমরা কি জানি, আমরা শুধু অ্যাকাউন্টসটা জানি যে লাস্ট ইন ফার্স্ট আউট মানে শেষে যে তুলাটা কিনেছি সেই দামটা আমরা চার্জ করি শুধু আমার কস্টিং এ, তাই তো স্যার? কনসেপ্টটা কিন্তু আসলে এরকম, আমরা কিন্তু মাঝে মাঝে আমরা ভাই এটা প্রশ্ন করি যে হাউ ডু ইউ মিন বাই ফিফো, is it the counting of your product or keeping your accounts? নরমালি কিন্তু কিপিং আওয়ার অ্যাকাউন্টস, আমরা অ্যাকাউন্টটাকে যে কিপ করি ফার্স্ট ইন ফার্স্ট আউট, তার মানে প্রথমে যে প্রোডাক্টটা কিনেছি সেই দামটাকে আমি চার্জ করব, ক্লিয়ার স্যার? আমরা যারা অ্যাকাউন্টস করি আমরা তো গোডাউনে যাই না, গোডাউনে যান নাকি আপনি যারা অ্যাকাউন্টস করেন বলেন তো স্যার, এখানে যদি কেউ থেকে থাকেন প্লিজ, যিনি অ্যাকাউন্টস অফিসার তিনি কি গোডাউনে যান? একটু রেসপন্স আমাকে, ক্যালকুলেশনের জন্য মাঝে মাঝে যান মনে হয়, আপনি যান কাউন্টিং এর জন্য, কিন্তু আপনি কি যখন আসে মাসের মধ্যে যখনই এন্ট্রি পান আপনার সামনে কাগজ চলে আসছে যে স্যার এই ইনভয়েস ছিল এইটা একটু এন্ট্রি, তখন আপনি দেখেন না এন্ট্রিটা যে কত টাকার প্রোডাক্ট আপনি পারচেজে গেছিলেন নাকি? আপনি কিন্তু আমি কখনোই কিন্তু গোডাউনে গিয়ে ওই প্রোডাক্টটা আমরা দেখি না যে ওই দিনের পণ্যটাই গেছে কিনা, আমরা মূলত দেখি হলো ওই দিনের হিসাবটাকে আমি, দ্যাট ইজ নরমালি উই কিপ অ্যাকাউন্ট, রাইট? তাহলে ফার্স্ট ইন ফার্স্ট আউট মিন্স আমরা যে অ্যাকাউন্টসটা রাখি, এবং অ্যাকাউন্টসটা যেটা রাখি এটাকে মনে হয় স্টোর লেজার বলি নাকি স্যার? আমরা একটা নাম শুনেছি মনে হয় স্টোর লেজার, আমরা যারা রাখি স্টোর লেজার অ্যাকাউন্ট, স্টোর লেজার অ্যাকাউন্ট যেটা, থ্যাংক ইউ স্যার, আমরা কিন্তু ওই কাজটাই করি। তো এখানে যেটা বলা হচ্ছে আমরা জানি যে প্রথমে কেনা যে দরটা থাকবে সেই দরটাকে দিয়ে আমি আমার প্রোডাকশনটা আউট করে দিব, মানে আমাদের ইনভেন্টরিটা আউট করব। এখন আপনি এটা ইনভেন্টরি কোন ক্ষেত্রে ব্যবহার করছেন এটা ভাববেন, আপনি ইনভেন্টরি কি ইস্যু করছেন না ইনভেন্টরি ফিনিশ গুডস বিক্রি করছেন, যে সেন্সেই করেন আপনার প্রথম যেটা অ্যাকাউন্টস করা হয়েছে ওইটাই আপনি আবার আপনার হিসাবে ঢুকায় নেবেন। এন্ড ওয়েটেড এভারেজ কস্ট, তাহলে আমরা কি কস্টের কথা বলবো, মানে প্রোডাক্ট বের হইলো কি ওটা দরকার? হ্যাঁ এইটা আমার দরকার না, আসলে আমরা যারা অ্যাকাউন্টসে কাজ করি আমরা কিন্তু প্রোডাক্ট নিয়ে ভাবি না, বুঝছেন না স্যার? আমরা আসলে ঘরে বসে শুধু ওই স্টোর লেজারের অ্যাকাউন্টসটা করি। ওকে স্যার, আপনি অঙ্কটাও কিন্তু তাই করেন। আচ্ছা, weighted average cost, normally we make average rate for various purchases, ধরেন আপনি প্রথম দিন কিনলেন দ্বিতীয় দিন কিনলেন, যে দরে কিনলেন এই দুটো দর দিয়ে সেকেন্ড রেট
জি জি divided by sir ওকে cost স্যার of se- শব্দটা ওয়েটেড ব্যবহার করেছে, নট এভারেজ কস্ট। এভারেজ করার জন্য আর কি। Average. এখন normally there are two. Normally we use two types of average. One simple average. For simple average, normally we consider only price. Simple এখানে average. স্যার- হ্যাঁ জি বলুন। এখানে স্যার হচ্ছে যে প্রথমে যেটা মানে যে পরিমাণ আগের ইনভেন্টরি বাকি আছে সেটা রেট দিয়ে ক্যালকুলেট করব, আচ্ছা যে অ্যামাউন্টটা এন্ট্রি করবে সেটা রেট দিয়ে টোটাল অ্যামাউন্ট দিয়ে করব। ওকে স্যার, আমি এটাই বলতে চাচ্ছি, when we use simple average then we only use our rate. ঠিক আছে স্যার, যেমন আমি 10 টাকা কিনলাম আর পরের দিন 12 টাকা কিনলাম, 10 আর 12 যোগ করে 2 দিয়ে ভাগ করলাম, এই তো স্যার। দিস ইজ সিম্পল অ্যাভারেজ। বাট ওয়েটেড অ্যাভারেজ বলা হচ্ছে আপনি 10 টাকা করে যদি 20 পিস আপনি ক্রয় করেন তাহলে টোটাল খরচ কত হলো? 200 টাকা স্যার। আর জি স্যার 12 টাকা ধরেন আপনি 10 পিস কিনছেন, figures, rate and much more accurate about our যদি কম দাম বিবেচনা Recording in progress. এনি কোশ্চেন? এবং আমরা কিন্তু এটা দিয়ে আমরা অঙ্কের দিক যেয়ে থাকি সাধারণত। আমরা যখন অঙ্ক যাই আমাকে বলে দিবে যে আপনি কস্ট মেজারমেন্টের কোন মেথডটা ব্যবহার করবেন, সেইভাবে আমরা কাজ করি, আইদার ফার্স্ট ইন ফার্স্ট আউট অর ওয়েটেড অ্যাভারেজ। আর লিফো যেহেতু এক ভদ্রলোক বা আমার এক স্যার, তাহলে ওটা নিয়ে দিতে পারি যেখানে লিফো থাকতে পারে। কারণ আমরা জানি, আমরা যারা ইন্টারমিডিয়েট করে আসছি বা এখন কস্ট অ্যাকাউন্টিং করেছি, আমরা স্টোরেজ অ্যাকাউন্ট আমরা করেছি একদম প্রথম দিকে চ্যাপ্টারে, তাই না স্যার? ম্যাটেরিয়াল বা ইনভেন্টরি চ্যাপ্টারে মনে থাকার কথা। জি স্যার। ওকে, আবারও বলি, আমি কিন্তু আজকে আপনাদের মনে করে দিচ্ছি, শুধু আপনাদের এখানে আজকে বেশি শেখানোর কিছু নাই, শুধু মনে করে দিচ্ছি। ওকে, এন্ড নাও ডিসক্লোজার। And what is disclosure? That is কোন মেথড ফলো করবে এগুলো এখানে ডিসকাস yes, a disclosure, that is the several information we কে আমাদের স্টকহোল্ডার থাকবে তাদের উদ্দেশ্যে আমরা ডেলিভার করবো, এই তো স্যার, থ্রো করবো যে আপনি জানুন আমার ইনভেন্টরি নিয়ে এই কথাবার্তা আছে স্যার, এই তো ডিসক্লোজার। ডিসক্লোজার মানে প্রকাশ, আপনার কি কি প্রকাশ করবেন আপনি। এখন আপনি বলুন তো ইনভেন্টরি ব্যাপারে কি কি প্রকাশ করবেন আপনার স্টেকহোল্ডারদের জানাতে চান? আমি কোন মেথড ইউজ করলাম, আর কিছু হতে পারে, বলুন আর কি কি হতে পারে। আর যদি কোনো ওই এর মধ্যে কোনো অ্যাবনরমাল কস্ট হয়ে যায় সেটা আলাদা করে রাখবো আমরা এত টাকা। ওকে, থ্যাংক ইউ। দেখুন স্যার, আমরা আসলে কি কি দেখাতে চাই একটু দেখি আমরা। রিকোয়ার্ড ডিসক্লোজার, এটা একটু আমি দেখুন আপনার আমার নিজেরই মুখস্থ নাই এগুলো, এই জন্য একটু চালাকি করেছি, একবারে দিয়ে দিয়েছি স্যার। আমি কিন্তু আর পরীক্ষা দিব না, ফলে আমাকে মুখস্থ করতে হবে না, ঠিক আছে না স্যার? আপনি মুখস্থ করবেন। এটাও কিন্তু আপনার থিওরির মধ্যে কোশ্চেন হিসাবে আসতে পারে। মেনশন ভ্যারিয়াস ডিসক্লোজার্স রিগার্ডিং ইনভেন্টরি। স্যার কোনো টেকনিক আছে এটার জন্য? ওকে স্যার, মুখস্থ করার জন্য না কোনো টেকনিক, কোনো কি কোনো টেকনিক নেই। তবে দেখেন একটু আগে যিনি বললেন তা এটা চলে আসছে কিন্তু একটা, দেখুন আপনি পলিসি কোনটা নিবেন এটা বলতে পারেন, দেখছেন? একটু হয় কি আপনি পড়লে বুঝতে পারবেন, একটু পড়ে নেন মিনিট দুই একে, আমি একটু রেস্ট পাই। এবং দামটা কিভাবে ধরলাম সেটা বলতে হবে। আছে মনে এখানে না, দেখুন জি স্যার, ক্যারিং অ্যামাউন্ট অফ এনি ইনভেন্টরিজ ক্যারিড এট ফেয়ার ভ্যালু লেস কস্ট। ঠিক আছে স্যার, পড়ুন। আমার মনে হয় কোথাও যদি পড়তে সমস্যা হয় অর্থ, আমি সেটা বলে দিব শুধু। The amount of any reversal of a write down to net realized value and it
amount of any reversal. Any reversal of a written down to NRV and the circumstance that led to such reversal. মানে আমরা যে NRV তে চলে যাই, রাইট ডাউন করতে চাই NRV এর কিছু ব্যাখ্যা আপনাকে দিতে হবে, যে নেট রিয়ালাইজেবল ভ্যালু হয়তো ওর ব্যাক সার্কামস্টেন্সে কোন পরিস্থিতি এটা হয়েছে ওইটা আপনাকে বলতে হবে। আমি ওই যে একটু আগে পিছনে বললাম না যে বিভিন্ন সার্কামস্টেন্স মানে বিভিন্ন অবস্থাগুলো, তাই না? সার্কামস্টেন্সেস মানে কি, তাই স্যার? জি স্যার, অবস্থা। বিভিন্ন অবস্থাগুলো আপনাকে ব্যাখ্যা করতে হবে এখানে। আর আসলে এটা ওই যারা ওই বললাম না বাস্তবে, আপনি জানি কোথায় কাজ করেন, যিনি কথা বলেন এই আমি ব্যাংকে চাকরি করি। এই জন্য আপনি ভালো বুঝবেন না। এই যারা হলো এখানে যদি কেউ ম্যানুফ্যাকচারিং কনসার্নে যেমন এক্সকোয়ার্ড, বেক্সিমকো যারা কাজ করেন তারা হয়তো বলতে পারবেন। এটা আমরা থিওরির জন্য অ্যাজ অ্যান একাডেমিশিয়ান আমি একটু বুঝাবেন স্যার? কোনটা স্যার? স্যার 3 নম্বর পয়েন্টটা। হ্যাঁ সরি স্যার তৃতীয় পয়েন্টটা স্যার। তৃতীয় একটা, এইটা দুটো, এইটা না স্যার নিচেরটা স্যার। এইটা স্যার এই যে এটা নিচেরটা, এই যে স্যার এটা হ্যাঁ। আপনি ওই যে বললাম যদি আপনি এনআরভি তে নিয়ে চলে যায় কখনো, এনআরভি মানে হলো নেট রিয়ালাইজেবল ভ্যালু, এটা যখন আমরা কনসিডার করবো, এবং আবারও বলি এনআরভি তে আমরা আলাদা একটা জায়গা হয়তো পাবো, সেখানে ওই কথাগুলো বলবো। তো এনআরভি যখন যায় নর্মালি দেয়ার আর ভ্যারিয়াস কন্ডিশন, ভ্যারিয়াস পজিশন, বিভিন্ন অবস্থা ওখানে থাকে। এই সার্কামস্টেন্স ওই অবস্থাগুলো আপনাকে ওখানে উল্লেখ করতে হবে যে আপনি এনআরভি যে হলো এটা কোন কোন অবস্থা বিবেচনা করেছেন, এরকম হতে পারে। ঠিক আছে? আর এরপরেটা হচ্ছে আপনি যে লায়াবিলিটি করেন, প্লেসড করা মানে হলো আপনি যে বন্ধক দেন না মাঝে, ওই ঘরে হয়তো বাবা মারা গেছে, মা কি করে হাতের বালাটা নিয়ে চলে যায় না গ্রামের যে মহাজন থাকে তার কাছে, মর্টগেজের মতো। হ্যাঁ মর্টগেজের মতো, মর্টগেজি যেমন আমার ব্যাংক বিভিন্ন প্রতিষ্ঠান কি করে, বিভিন্ন প্রতিষ্ঠান কিন্তু ইনভেন্টরি মর্টগেজ রাখে। ঠিক আছে? হ্যাঁ ওই পরিমাণটা এখানে উল্লেখ করতে হয়, সে কথা বলছি এখানে, আর কিছু না। যে আমার এই ইনভেন্টরির মধ্যে এতটা এখন ব্যাংকে আছে। যারা আমরা শুনি ওই যে কি বলে বন্ডেড ওয়্যার হাউস, নাম শুনেছেন স্যারেরা? ওইখানে কিন্তু সব ইনভেন্টরি জমা রাখতে হয়। আপনি যদি জানেন বন্ডেড ওয়্যার হাউসের বৈশিষ্ট্য, সে আপনি কাপড় কিনে গার্মেন্টস এর কাজ করেন, আপনি এটা ব্যাংকের মাধ্যমে যখন ওটা চলে ওদের তত্ত্বাবধানে আপনার ওইখানে কাঁচামাল ঢুকবে, ওদের লোক থাকবে, আপনি ওইখান থেকে কাঁচামাল বের করে আনবেন। ওই ওয়্যার হাউস, ওই বন্ডেড ওয়্যার হাউস মানে হলো ওইটা বাধা দিয়ে আপনি কাজ করেছেন। ঠিক আছে স্যার? কনসেপ্ট এরকম। যাই হোক, অনেক কথা বলে ফেলেছি। এর জন্য স্যার ওই যে কোল্ড স্টোরেজের ইয়াটা করে যারা 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড গার্মেন্টস, এখানে কিন্তু ওয়্যার হাউস থেকে বলা হয় বন্ডেড ওয়্যার হাউস, এটাকে বলা হয় বন্ডেড ওয়্যার হাউস, যদি আমি ভুল না করি। আসলে আমি তো কাজ করি না, যারা কাজ ঠিকই আছে। ঠিক আছে, ঠিক আছে, ওকে থ্যাংক ইউ স্যার। আমি যে অল্প জানি বোঝা গেল, আগায় যাই স্যার। আমরা একটু ছোট্ট অঙ্কে যাবো স্যার, হ্যাঁ একটু অঙ্কে যাই। তো আমরা আবারও বলি, একটু থিওরি পড়লাম, এটা আসলে আমাদের জানা জিনিস ছিল, একটু আলোচনা করে নিলাম। ছোট্ট একটা প্রবলেম এখন আছে, দেখি আমরা একটু। পারপিচুয়াল নাম ব্যবহার করা হয়েছে, কোম্পানি ইউজেস পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম এন্ড অ্যানাদার ওয়ান ইজ পিরিয়ডিক্যাল ইনভেন্টরি সিস্টেম। এইটা কি একটু বলুন তো, পারপিচুয়াল এবং পিরিয়ডিক্যাল নামটা শুনেছেন কিনা? জি স্যার। পিরিয়ডিক্যাল কনসেপ্টটা কি বলুন তো স্যার? পিরিয়ডিক্যাল স্যার এই দ্যাট ইজ নরমালি উই কিপ আওয়ার অ্যাকাউন্টস আন্ডার এ সার্টেন পিরিয়ড। আচ্ছা, আর পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম প্রত্যেকটা সেলের ক্ষেত্রে, প্রত্যেকটা সেলের আগে উই অ্যাকাউন্টস আফটার এভরি ট্রানজাকশন, নাকি? পারপেচুয়াল ইনভেন্টরিতে যখন যেটা ঘটবে ঘটার সাথে সাথে লিখে ফেলবো, কিনবেন এন্ট্রি করবেন, আপনি যদি এটা ইস্যু করেন এন্ট্রি করবেন, এরকম নাকি স্যার? বিক্রি করবেন এন্ট্রি করবেন। জি স্যার, এবং রেটও কিন্তু হতে পারে। কিন্তু তাহলে পিরিয়ডিক্যালি আমি কি করি, পুরো সময়টা একটা টাইম স্প্যান পার করে আফটার 1 ইয়ার অর 1 উইক অর 1 মান্থ অর 6 মান্থ, এটা পরে আমরা একবারে হিসাব করি, তাই তো স্যার? আর পারপেচুয়ালে কি হয়, আপনার এভরি ইউ সেটেল ইউর অ্যাকাউন্টস আফটার এভরি ট্রানজাকশন অকারিং এভরি, তাই তো স্যার? ওকে থ্যাংক ইউ। আমরা এই অঙ্কটা বা এই ধরনের কাহিনী আমরা নিয়েছি সম্ভবত এটা স্মিথ স্কাউসেনের বই থেকে। আমরা চেষ্টা করেছি যে আমরা এখানে কি চাচ্ছি বলিনি, এখন আপনি দেখেন তো কি কি লেখা এখানে।
ইনভেন্টরিজ দ্যাট ইজ ফিনিশড গুডস, গুডস ইন প্রসেস, র ম্যাটেরিয়াল। তার মানে গুডস ইন প্রসেস মানে আসলে WIP নাকি স্যার? ওরা বইতে কিন্তু গুডস ইন প্রসেস ব্যবহার স্যার। করেছে স্মিথ স্কাউসনের বইতে। আবারও বলি, আমরা এই অঙ্কটা আমাদের টেক্সটে নেই নাই, আমরা ওখান থেকে নিয়েছি। কস্ট ইনকার্ড কস্ট অফ গুডস সোল্ড একটা ফিগার দেওয়া, আবার ইনভেন্টরির 3টা এন্ডিং দেওয়া। ওকে স্যার, কি করতে হবে আমাদের দেখি একটু, এবং আমরা অঙ্কটা দিয়ে ওই কথাগুলো অঙ্কের সাথে সাথে আলোচনা হয়ে যাবে ইনশাল্লাহ। দেখুন, আপনি যখন ব্যাংক স্টেটমেন্ট ব্যাংক রিকনসিলিয়েশন করে এসেছেন, যত অঙ্ক পেয়েছেন, মাঝে মাঝে কি শেষে আবার কি চেয়েছে বলুন তো? নেসেসারি জার্নাল। তার মানে আমাদের আসলে অ্যাকাউন্টিং এর জন্য জার্নালটা খুব জরুরি, এবং আমরা এই জার্নালটা আপনি যদি কস্টিং যখন করে আসছেন, কস্টিং মানে এগুলো কি হয়ে গেছে আপনাদের? কস্টিং বা কস্ট অ্যাকাউন্টিং কোন জায়গায় ছিল এর আগে? না স্যার। না স্যার, এমনি কোথাও করেননি, বিবিএ তে বা এমবিএ তে? থ্যাংক ইউ স্যার। তো বলছে মেক জার্নাল এন্ট্রিজ এন্ড অলসো প্রিপেয়ার লেজার। আচ্ছা, লেজার পরে করবো না, এবং লেজারটা কার কার করতে বলেছে দেখুন, অনলি ইনভেন্টরি এন্ড কস্ট অফ গুডস সোল্ড। তো ধরুন জার্নাল ম্যাটেরিয়াল যখন পারচেজ করা হয়, কি জার্নাল হয়? স্যার ইনভেন্টরি ডেবিট, ওকে, আর অ্যাকাউন্টস পেয়েবল। আচ্ছা, অ্যাকাউন্টস পেয়েবল যদি আমরা ধরে নেই ক্যাশে কিনলে ক্যাশ, বাকিতে হ্যাঁ বাকিটা অথবা ব্যাংক। ব্যাংক। ওকে, ব্যাংক। আসলে এই ধরনের কিছু ঘটনা আমরা এখানে লিখবো। আমরা বই খাতা আছে তো আপনার সামনে স্যার? বই খাতা আছে? আছে। আসলে বিগিনিং ইনভেন্টরি বা বিগিনিং আইটেম কোনো জার্নাল লিখবো না, আমরা জার্নাল লিখবো যে আপনাদের যে ট্রানজেকশন ডিউরিং দ্য পিরিয়ড, এবং পরবর্তীতে যখন আমি লেজার তৈরি করব তখন আসলে আমাদের এই বিগিনিং ব্যালেন্সটা কাজে লাগে নাকি, বিগিনিং এন্ডিং কাজে লাগবে। যখন আপনি ধরেন র ম্যাটেরিয়াল যদি আপনি ব্যবহার করেন তখন এটা জার্নাল হতে পারে, লেবার যখন পেমেন্ট হয় তখন এটা জার্নাল হতে পারে নাকি স্যার? বলুন তো, একটু ভাবুন। ফ্যাক্টরি ওভারহেড, আমরা এই সংক্রান্ত কিছু জার্নাল একটু লিখে ফেলবো। কেন লিখবো আবারও বলি, যদি এমন হয় পরীক্ষার সময় এরকম একটা অঙ্ক দিল, হয়তো স্টোর লেজার বললো, শেষে বললো যে এটা আপনারা বই তো পাবেন, আপনারা কস্টিং মার্স উশ্রী না কি নাম আছে নাকি স্যার? মাজুশ্রী। আমি যখন পড়তাম তখন তো এই নাম শুনতাম, বুঝতাম না, মঞ্জুশ্রী বলতাম, মঞ্জুশ্রী। নামটাও বেশ ভালো লাগে, মঞ্জুশ্রী। ডোন্ট মাইন্ড এই যদি কেউ থাকেন এই নামে। যাই হোক, তো দেখুন আমরা আসলে কি লিখবো, খাতা কলম নেন একটু। আমরা একটু জার্নাল লিখে ফেলবো এক একটা করে, বা পুরোটাই আসছে। দেখুন, যখন আপনি ম্যাটেরিয়াল কিনবেন তখন কি এই জার্নাল নরমালি? জি স্যার। ওকে, লিখে ফেলুন। আমরা লিখতে সময় নেব, কিন্তু একটু শখ কেটে ফেলেন। আমরা ট্র্যাডিশনাল সিস্টেমে করছি, একদম 5টা ঘর কেটে করি আমরা, এইভাবে যেভাবে করে থাকি আর কি। জার্নাল তো এইভাবে হয় মনে হয় নাকি? তাহলে র ম্যাটেরিয়ালের জন্য, হ্যাঁ বলুন স্যার, কিছু বললে। অ্যাকাউন্ট করতে করতে স্যার এখন তো এগুলি ঘরে ভুলে গেছি। না না, এই জন্য মনে রাখতে ভর দরকার নেই, আপনি শুধু সিম্পলি র ম্যাটেরিয়াল ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট লিখে টাকাটা লিখে রাখুন। আমি আবার বলি, আমরাই ভুলে যাই বলেই কিন্তু আপনাদের আমি লেখাতে চাই একটু, যে না অন্তত মনে থাকুক, কারণ এগুলো হচ্ছে আপনার হলে বা আমার এই সাবজেক্ট ভালো করার একটা হলো কিছু কারণ এগুলো হয়ে যায়। দেখা যাবে আপনি হয়তো সামান্য জনে, অনেকে দেখা যায় 45 কততে পাস, আমি আই ডোন্ট নো অ্যাবাউট দিস, তো দেখা যাবে মুখোমুখি গিয়ে আপনি আটকে গেছেন এগুলো দু একটা ভুল করার কারণে। তাহলে আমি র ম্যাটেরিয়াল যখন কিনেছি, এটা কারো কোনো প্রশ্ন আছে এখানে স্যার? এটা এই না হয় এটা হতে পারে না স্যার? ওকে, থ্যাংক ইউ। দ্য সেকেন্ড ওয়ান, স্যার অনেক ক্ষেত্রে দেখা যায় যে ইনভেন্টরি ডেবিট করে, ওই যে পারপেচুয়াল ওই একই তো। আমরা হ্যাঁ ওই ইনভেন্টরি আমরা ধরেন র ম্যাটেরিয়াল ডেবিট করলাম, থাক না, মানে ওই বই তো এটা করেছে, ওরা র ম্যাটেরিয়াল নাম ব্যবহার করেছে। এবং এই র ম্যাটেরিয়াল যখন আমি কি চলে গেছি, র ম্যাটেরিয়াল যখন আমি প্রোডাকশনে ব্যবহার করেছি, তখন দেখুন কি করছি, র ম্যাটেরিয়াল ক্রেডিট করে দিলাম, আর আমার প্রসেসে ঢুকছি, প্রসেসটা ডেবিট হয়ে গেল। এবং এই ধরনের জার্নাল আমি যদি ভুল না করি মার্স উশ্রীর বই তো আপনি পাবেন, যদি আপনি বইগুলো দু একটা বই কাছে রাখেন। আমার কাছে আছে অনেক আগের একটা বড় বই, যেখানে ফটোকপি করে নেওয়া লম্বা বই। আমি গ্যারিসনের বইও দেখেছিলাম। এরকম আছে নাকি স্যার? এরকম ওই ম্যাজুস্ট্রির বই তো আর বদলায় নাই। আচ্ছা আচ্ছা, ওই কিছু অঙ্ক হয়তো চেঞ্জ আনছে বিভিন্ন এডিশনে। ওকে, এটা ঠিক আছে স্যার। র ম্যাটেরিয়াল যেটা ব্যবহার করি সেটা মানে এটুকুই হওয়ার কথা, প্রসেসে ঢুকে গেল, প্রসেসটাকে ডেবিট করলাম, আর র ম্যাটেরিয়াল ক্রেডিট করে ম্যাটেরিয়ালটা কমিয়ে দিলাম, এই তো স্যার? ওকে, লিখে ফেলুন।
আমি চাই কিন্তু হ্যাঁ আপনাদের পেন্সিল বা কলমে একটু শব্দ আসুক খসখস করে, লাগে মাইক্রোফোনটার কাছে গিয়ে লিখুন। তাহলে তো সবাইটা আনমিউট করতে হবে মোবাইল। না 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 সরি, এই মুখে বলতে হবে। হ্যাঁ, কে জানি কি বললেন স্যার? অ্যাকাউন্টস পেয়েবল কেন হলো? আপনি তো আসলে আমরা সাথে ধরে নেই যে ব্যবসা, তো ব্যবসা আমরা বাকিতেই আগাচ্ছি। যদি আপনি এখানে আমাকে বলেনি যে ক্যাশে কিনছি কিনা, আপনি ক্যাশে দিলেও মনে এটা হবে, যেহেতু অঙ্ক কিছু বলে নাই। তো সাধারণত আমরা কনসিডার করি এটা আমরা বাকিতেই কিনছি। উত্তর কি পেয়েছেন স্যার? ওকে, এরপরে আমরা কিন্তু একটা পেরোল দেওয়ার কথা চিন্তা করেছি। পেরোলটা আমরা চার্জ করে দিচ্ছি গুডস ইন প্রসেসে। যখন এটা ক্যাশে যাবে তখন আমার জার্নালটা হয় পেরোল অ্যাকাউন্ট ডেবিট, আমার ক্যাশ ক্রেডিট, তাই না স্যার? স্যার পেরোলটা কি হিসাবে মিন করছেন? পেরোলটা আসলে বেতন, পেরোলটা বেতন বা লেবার পেমেন্ট বলুন। পেরোল, পে মানে দেওয়া, কি জন্য? তারা কাজ করছে সেই জন্য, এটাকে আমরা পেরোল বলি। আজকাল মানে এটাকে পেরোল অ্যাকাউন্ট বলে ডাকে, যাদের এই যে শ্রমিকদের বেতন বেতন দেওয়া হয়। কেউ আছেন না কিন্তু সাপোর্ট দিবেন আমাকে বাস্তবে যারা? জি স্যার, জি স্যার। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। তাহলে গুডস ইন প্রসেস দিয়ে আমি পেরোলটাকে ক্লোজ করে দিলাম। মানে আমরা আসলে ইমফেসিস দিচ্ছি হলো আমার ওই ইনভেন্টরির দিকে যাচ্ছি। স্যার এটা কি কনভার্সন কস্ট স্যার? হ্যাঁ, কনভার্সন একটা অংশ হলো মাত্র পেরোল, কারণ ফ্যাক্টরি ওয়ার্ক আছে না এখনো। জি স্যার। ওকে, নিব স্যার, এখনই নিব স্যার। এই দেখুন সম্পূর্ণ স্যার। ওকে, গুডস ইন প্রসেস ফ্যাক্টরি ওভারহেড। এবং মজা হলো আমি যখন কি করছি দেখেন, র ম্যাটেরিয়ালটা কিনলাম, ফ্যাক্টরিতে চলে যাচ্ছে, ফ্যাক্টরিতে গিয়ে সেখানে গুডস ইন প্রসেসে কাজ হচ্ছে। র ম্যাটেরিয়াল তাদেরকে বেতন দিচ্ছি, লেবার পেমেন্ট দিলাম, লেবার পেমেন্টের পরে ফ্যাক্টরি বসে কিছু ফ্যাক্টরি এক্সপেন্স হয় বা ফ্যাক্টরি ওভারহেড আমরা বলি, লাইক ফ্যাক্টরি রেন্ট, ফ্যাক্টরি ওয়ার্কার স্যালারি, এরকম অনেক কিছু আছে, ফ্যাক্টরি গোডাউন, যা কিছু থাকুক, এগুলো মিলেই তৈরি হচ্ছে আমার আসলে WIP বা ওয়ার্ক ইন প্রসেস। আমরা এখানে নাম দিয়েছি গুডস ইন প্রসেস। মজা হলো এই গুডস ইন প্রসেসই তো ফিনিশ প্রোডাক্টে চলে যায় স্যার। আফটার কমপ্লিট দ্য প্রোডাক্ট ইট গোস টু ফিনিশ প্রোডাক্ট। ভেরি ন্যাচারাল। তাহলে দেখুন তো আমরা পরের এন্ট্রিটা তাই হয়ে যাচ্ছে কিনা। হয়তো আমার মিস আন্ডারস্ট্যান্ডিং ছিল কিনা জানি না। এখানে আগে যে পড়াইছিলেন স্যার যে কোন কোন কস্টটা এখানে ইনক্লুড হবে না, সেখানে যে অ্যাবনরমাল কস্ট, ওয়েস্টেজ কস্ট, লেবার কস্ট, তাহলে এখন আমরা আবার লেবার কস্ট দেখাইলাম এখানে। মানে আচ্ছা, লেবার কস্ট হবে নাকি? আমি এটাই বলেছি স্যার। লেবার কস্ট হবে না, এখন লেবার কস্ট তো স্যার হবেই। আচ্ছা, আমরা কি কোথাও বলেছি লেবার হবে না? ওইখানে কি ওই শব্দ ছিল? কিনা স্যার স্যার কস্ট নট ইনক্লুডেড ইন ইনভেন্টরি, সেখানে কি পেরোল আছে? স্যার এখানে লেখা আছে abnormal amounts of wastage material labor or other production costs. ওয়েস্টেজ বলা আছে, ওয়েস্টেজ লেবার, নষ্ট, যেগুলো নষ্ট। হ্যাঁ, ওকে স্যার, নষ্ট মনের কোনো কষ্ট নেওয়া যাবে না, ঠিক আছে স্যার? নষ্ট মনের কষ্ট বন্ধ করে দেবো আমরা খালি পড়াশোনা করব, কি বলেন? আচ্ছা, থ্যাংক ইউ। তো যাই হোক, আমারও ভুল হতে পারে, আমি চেষ্টা করছি, যদি আপনাদের আমার ভুল হয় আমরা ঠিক করে নিব আগামী দিন ইনশাল্লাহ। শুধু আপনাকে বোঝানোর জন্য দেখুন, র ম্যাটেরিয়াল যখন কিনলেন আপনি ডেবিট করলেন, আমরা অনেকে আসলে ডেবিট ক্রেডিট ক্লাসিফাই হতে সমস্যায় পড়ে যাই। এখন সহজে বুদ্ধি হচ্ছে, র ম্যাটেরিয়াল যদি একবার বুঝে ফেলে, এবার উল্টা উল্টা করে সব ঢুকে যাচ্ছে। র ম্যাটেরিয়াল চলে যাচ্ছে WIP কে কনভার্ট করে, ফাইনালি WIP উইল বি কনভার্টেড টু আওয়ার ফিনিশ গুডস। ফিনিশ গুডস চলে গেল গুডস ইন প্রসেসে। ঠিক আছে স্যার, একটু লিখে ফেলুন, একটু এলোমেলো মনে হলো লিখুন, পরে আসলে ভালো লাগবে আশা করি। এন্ড ফাইনালি যখন এই ফিনিশ গুডস হয়ে যায়, তখন এটা আমরা যখন ইনকাম স্টেটমেন্টে চার্জ করি, তখন কিন্তু আমরা কস্ট অফ গুডস সোল্ড নামে দেখাতে চাই, কারণ এই ফিনিশ গুডস এর সবটাই কিন্তু আমাদের আমরা ইনকাম স্টেটমেন্টে চার্জ করি না, এর সঙ্গে আবার বিগিনিং এন্ডিং কে অ্যাডজাস্ট করে জাস্ট চার্জ করি, নাকি স্যার? সেটাকে বলি আমরা কস্ট অফ গুডস সোল্ড। তার মানে ফিনিশ গুডস এর যে অংশ আমরা বিক্রি করতে পেরেছি, শুধু তার অংশই কিন্তু আমরা বলি কস্ট অফ গুডস সোল্ড, তাই না স্যার? কস্টিং যখন করেছেন আমরা ওইটুকু শুধু কস্ট অফ গুডস কনভার্ট করছি, কতটুকুন যেটুকু আমরা সেল করতে পেরেছি। ওকে, normally we know to prepare
how to prepare ledger from the journal. আমরা জানি মনে হয় স্যার কি করে জার্নাল থেকে লেজার করতে হয়। জি স্যার। আমি যে লেজারটা যাকে করব তার নামটা লিখবো এবং সেই লোকটা যদি ডেবিট হয় আইটেমটা ডেবিট পাশে যাবে, তাই তো স্যার? সহজ বুদ্ধি একদম, এর চেয়ে সহজ বুদ্ধি আমি আর জানি নাই। আর ওই আইটেমটা ক্রেডিট হলে আইটেমটা ক্রেডিট পাশে যাবে, এই তো স্যার। আমি ফিনিশ গুডসের আমি যদি ইয়ে করতে চাই, ধরুন এইটা একটা দিয়ে কথা বলি, ফিনিশ গুডস, তাহলে এখান থেকে জার্নাল করলে কি হবে বলুন তো? সরি, লেজার করলে স্যার ফিনিশ গুডস ডেবিট দেখে আচ্ছা, যখন শুরু করব আমরা নরমালি উই স্টার্ট উইথ বিগিনিং ব্যালেন্স, তাই তো স্যার? ফিনিশ গুডস এর আমরা বিগিনিং ব্যালেন্স দিয়ে শুরু করি এবং তারপরে এই আইটেমটা ফিনিশ গুডস, যেহেতু এখানে ডেবিট, গুডস ইন প্রসেস ডেবিট পাশে নামে লিখবো, এই আইটেমটা ক্রেডিট, এখানে কস্ট অফ গুডস সোল্ডটা ক্রেডিট পাশে লিখবো। তো আমরা মনে অঙ্কে দুইটা জিনিসের ইয়ে চাচ্ছি, একটা হচ্ছে ইনভেন্টরির আর মনে হয় আমার ফিনিশ গুডস এর আমরা লেজার চেয়েছি, তাই তো স্যার? দেখুন তো এরকম কিনা, আমরা একবারে চেষ্টা করেছি মনে হয়। ইনভেন্টরি ও কস্ট অফ গুডস সোল্ড অ্যাকাউন্ট দুইটা চেয়েছি আমরা, একটা হচ্ছে ইনভেন্টরি এন্ড কস্ট অফ গুডস সোল্ড অ্যাকাউন্ট আই প্রিপেয়ার। যেহেতু ইনভেন্টরি আমরা তিনটে রকম বলেছি না স্যার? ইনভেন্টরি কয়টা রকম ফের বললাম? তিনটা স্যার। ইনভেন্টরি রকমের আমরা শুধু জাস্ট আইটেম গুলো শো করেছি, র ম্যাটেরিয়াল, গুডস ইন প্রসেস আর হলো ফিনিশ গুডস। আবারও বলি, আপনি যখন ইনভেন্টরি বললেন, নরমালি আমরা উই নো দেয়ার আর 3 টাইপস অফ ইনভেন্টরি। ওখানে কিন্তু বলেন ইনভেন্টরি কোনটার আপনি করবেন। ইনভেন্টরি 3 রকম, তা আমাদের লেজারের মধ্যে সরি ইন আওয়ার জার্নাল দেয়ার আর 3 টাইপস অফ ইনভেন্টরি, র ম্যাটেরিয়াল, গুডস ইন প্রসেস এন্ড ফিনিশ গুডস। যেখানে আমরা তিনটাই শো করেছি দেখুন, র ম্যাটেরিয়াল, গুডস ইন প্রসেস এন্ড ফিনিশ গুডস। এন্ড দ্য সেকেন্ড ওয়ান কস্ট অফ গুডস সোল্ড অ্যাকাউন্ট। আমি যেটা করেছি আপনি করে দেখেন তো মেলে কিনা। আমি আপনাকে একবারেই শো করে দিয়েছি, কষ্ট দিতে চাই না আপনাদের আমরা, ঠিক আছে স্যার? I will take a short break for only 2 or 3 minutes. আমি আপনাদের মাঝে 3 মিনিট থাকবো না, আপনারা অঙ্কটা করে ফেলেন এক্ষুনি। বন্ধ কি কারণে করি স্বর্ণের ব্যবসা করি, এই বাইরে বেশি স্বর্ণের ব্যবসা
dear participant, have you completed these 4 ledgers? স্যার কস্ট অফ গুডস সোল্ড এর স্লাইডে কি আর কিছু আছে না? আমি একটু তাহলে ব্যাকে যে কস্ট অফ গুডস সোল্ড কি আর পাচ্ছি না কাউকে? না না, এখানে শুধু একটা টাকাই, যে জন্য বললাম। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। ওখানে যেহেতু আমি বললাম যে ওখানে যেতে গেলে আপনার দেখতে হবে যে কস্ট অফ গুডস সোল্ড আসলে কি ছিল জার্নালে। ওকে স্যার। পাবেন তাহলে কিছু, আর দেখুন তো আর পাবেন না এখন, ঠিক আছে? এই জন্য ওটা আমরা গ্যাপ রেখেছি ওইভাবে, হ্যাঁ। ওকে স্যার। স্যার গুডস ইন প্রসেস এটার লেজারটা স্যার একবার দেখাবেন। এই যে দেখুন আপনি ব্যালেন্স ছিল, হ্যাঁ লাস্টের জার্নালটা আসবে না? জার্নালটা ওখানে কি ছিল? আসেনি স্যার? এই যে আসেনি নাকি? আমরা তো মনে হয় চেষ্টা করে সবকটা আনার চেষ্টা করেছি স্যার। হ্যাঁ স্যার আসছে। ওকে ওকে, থ্যাংক ইউ স্যার। আবার বলি, যেহেতু নর্মালি আফটার কমপ্লিশন মাই লেকচার আই উইল সেন্ড ইট soon, as early as possible, then you can make any kind of rectification. Okay sir, আপনার কর্নারে যখন যাবে আপনি ধরে নিয়ে এর যা ইচ্ছা করবেন, সমস্যা নেই ইনশাআল্লাহ। ভুল টুলে শুধু আমাকে পরের দিন বলবেন যে স্যার এখানে একটু সমস্যা ছিল, আপনি ঠিক করে নেন, অথবা বলুন স্যার। লেজারের স্যার এই প্রেজেন্টেশনটা স্যার আসলে কিভাবে বুঝলাম না স্যার এটা। ও আচ্ছা, ধরুন আমি একটা নিয়ে কথা বলি, র ম্যাটেরিয়াল নিয়ে কথা বলি স্যার শুধু। জি স্যার। আচ্ছা, আপনি দেখুন তো আপনার, যেহেতু আপনি তো জানলেন এটা অঙ্কটা আগেই ছিল, একটু মনে আছে কিনা র ম্যাটেরিয়াল কি বিগিনিং ব্যালেন্স ছিল? স্যার ওইটা বুঝছি স্যার, বিগিনিং ব্যালেন্স প্লাস প্রোডাকশন মাইনাস এন্ডিং বাদ দিছেন। আচ্ছা কিন্তু স্যার আপনি মানে প্রেজেন্টেশনটা স্যার আমরা তো সাধারণত টিচকে করি অথবা চলমান জারে করি। প্রেজেন্টেশনটা একটু আনইউজুয়াল মনে হচ্ছে আমাদের, তাই না? আমি কিন্তু আসলে আপনি ভালো করে খেয়াল করেন, এটা কিন্তু টি ফর্মে একটা ভাবুন আপনি, এটাকে আমি পাশাপাশি দিয়েছি বোঝানোর জন্য, এটা এক একটা কিন্তু অ্যাকাউন্টস, এই একটা আপনি এটাকে নিয়ে শুধু ভাবুন স্যার, এটা ঠিক আছে স্যার? যখন র ম্যাটেরিয়াল মাথার উপরে লিখছি স্যার, র ম্যাটেরিয়াল যখন আমি লেজার করি তখন শুরু করবো বিগিনিং ব্যালেন্স দিয়ে। জি স্যার। সেটা কয় তারিখে? জানুয়ারি 1 তারিখ তো? জি স্যার। তাহলে আমরা এখানে লিখতে পারতো, যেটা লেখা আমি আসলে বোঝানোর জন্য দিয়েছি ব্যালেন্স বিডি, কিন্তু এখন তো আমরা আসলে বয়স তো কম না, আমি লিখিনি, আমি শুধু টাকাটা লিখেছি। দেখুন এটা মূলত এখানে পুরো লিখতে পারেন আপনি, ব্যালেন্স বিডি 21,350, ঠিক আছে স্যার? এবার দেখবেন আমরা র ম্যাটেরিয়াল কিনছি যখন, তখন জার্নালটা কি ছিল? র ম্যাটেরিয়াল ডেবিট আর হচ্ছে স্যার পেয়েবল। তাহলে সেই টাকার এই না, দেখুন তো স্যার। জি স্যার। হ্যাঁ, ওইটা এখানে চলে, এবার মনে হয় খেয়াল করবেন আপনি। আচ্ছা, র ম্যাটেরিয়াল যতটুকু ব্যবহার করেছি সেটা নিশ্চয়ই চলে গেছে গুডস ইন প্রসেস, আমরা ডেবিট করেছি, র ম্যাটেরিয়াল ক্রেডিট করেছি না? তো র ম্যাটেরিয়াল যখন ক্রেডিট হবে তখন ওই আইটেমটা কোন পাশে বসবে? ক্রেডিট পাশে বসবে। এইবার ছোটবেলার মতো যোগ করে ব্যালেন্সিং করেন, করার পরে দেখবেন এই ব্যালেন্সটাই আছে মনে হয়, দেখবেন এখানে সেইটা আমরা কি লিখি, এখানে ব্যালেন্স সিডি লিখে পরে আবার ওপেন করে রাখি কিনা? আসলে আমরা এখানে ঠিক মার্কসের বই তো দেখবেন কিছু অঙ্ক জাস্ট এই স্টাইলটা রেখেছে, মানে এক নজরে আপনার মানে আপনার চিন্তা ভাবনা, এখন যেহেতু আমরা অনেক বড়, এক নজরে বোঝার জন্য আমি দিয়েছি। যদি আপনি বলেন যে স্যার আপনি আগের মতো তাহলে লিখতাম কি এখানে ব্যালেন্স সিডি যোগ করে এখানে টোটাল নামাতাম, এরপরে আবার এই ব্যালেন্সটা দেখুন এখানে বসেছিল, ওইটা আমি ক্রস করে রাখছি এখানে, মানে আমি পুরোটা কমপ্লিট করিনি, ধরেন শুধু আমি আইটেম গুলোকে লিখেছি, বুঝছেন স্যার? এটাও তাই করেছি। যিনি প্রশ্ন করলেন তার ক্লিয়ার কিনা? জি স্যার। ওকে, থ্যাংক ইউ স্যার। পরে দেখলে স্যার, ওকে, পরে দেখলে আরো ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। এখন একটু মানে কি বলা যায়, না বুঝলেও বলেন বুঝছি, আমার মনটা ভালো লাগবে। থ্যাংক ইউ স্যার। নাও দ্য সেকেন্ড ওয়ান ইজ এ পপুলার প্রবলেম, এটা অনেক পরিচিত আমাদের কাছে, যেগুলো আমরা এটা বই থেকে নিয়েছি মনে আপনার। The following purchases and sales took place in Tyron, এটা আপনার বইয়ের অঙ্ক। হ্যাঁ, বই থেকে। ওকে, ফার্স্ট 4 আমরা শুধু জাস্ট কনসেপ্ট, আমি আবারও বলি এই অঙ্ক আপনারা বারবার শিখেছেন, এখন দেখা যাবে হঠাৎ বড় অঙ্কের মধ্যে ছোট্ট দুটো আইটেম দিয়ে আপনার ধারণাটাকে ক্লিয়ার করে বের করে নেওয়ার জন্যই আমরা এটা দিয়েছি এখানে। তো 1 2 3 4 4টা দিনের ব্যাপার, এখানে আমরা দেখছি বিগিনিং নাই, পারচেজ করেছি, পারচেজ সেলস পারচেজ, তাই তো স্যার? ওকে, দেখা যাচ্ছে তো পারচেজ পার্সেল। এখন আসুন কি বলছে ওরা। Calculate the cost of inventory at the end of day 4 Tyron Limited using FIFO method and the average cost method. আমরা দুই মেথডে শিখবো। আমরা এই ধরনের অঙ্ক বড় অঙ্ক করে আসছি এর আগে কস্টিং এ, নরমালি ইট ইজ কল্ড আওয়ার স্টোর লেজার, নাকি স্যার? এখানে এভারেজ কস্ট বলছে, তাহলে তো স্যার আমরা শুধু রেটটারে ভাগ দেব। না স্যার, আমরা আসলে সবসময় ওয়েটেড অ্যাভারেজ দিয়ে করি, আমরা কখনো অ্যাভারেজ বলতে সিম্পল মিন করব না, ঠিক আছে স্যার?
মানে in our practical sense normally we use weighted average method. মানে এভারেজ লেখা থাকলে স্যার ওয়েটেড এভারেজ ওয়েট করবো, আর যদি সিম্পল বলে সিম্পল লেখা yes, থাকে yes, তাহলে তখন আমরা ওইভাবে করবো। তবে সিম্পল ধরে নেন থাকবে না, মানে এটা মানে রিয়াল সেন্স ওটা করা হয় না। ঠিক আছে স্যার? আচ্ছা, তো ফিফো মেথডে আমরা আসলে কি ভাববো, আমরা যখনই যেমন এইটা থেকে বুঝি সেলে গেছি কত বলেন তো 250, 250 ইউনিট। আমরা কিন্তু ওই সেই ছোটবেলার মতো ঘর অত বড় করার সময় আমাদের নেই। তাহলে ফিফো যখন করব আমার প্রথম কেনা মালটা বের করে দিব। তাহলে আমরা ওপেনিং যেহেতু নাই, আমরা কোথা থেকে বের করব 250। ওকে, প্রায়র পারচেজ আমরা ফরমার পারচেজ দেখবো। তাহলে প্রথমে 200 বের করে দিব, আর 50 যাবে কোত্থেকে 100 থেকে 2 তারিখ থেকে। 2 তারিখ থেকে। ওকে, থ্যাংক ইউ, আমাদের আর চিন্তা নাই। এখন বলে না স্যার আমরা পুরো ঘর কেটে আমরা এখান থেকে, না এরকম করার সময় আমাদের নেই হলে ভাই, আপনাকে অঙ্ক বুঝতে হবে। দেখাই দিলে চলবে? হ্যাঁ চলবে, মানে কি আমি দেখাচ্ছি দেখুন, আমরা কি এখনো ছোট আছি নাকি, কত বড় হয়েছি। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা আসুন এবার বই খাতা নেন, আমরা ওইভাবে করবো আশা করি। ফিফো মেথড টোটাল পারচেজ আমরা শো করেছি। এটা কেন শো করেছি, যখন আমরা নিশ্চয়ই আমরা চেয়েছি হলো আমাদের কিন্তু ইনভেন্টরিও বের করবো, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা মনে হয় কস্ট অফ ইনভেন্টরির পাশে কস্ট অফ গুডস সোল্ড চাইলে ওটা লাগতে পারে। যাই হোক দেখবো চেয়েছি কিনা পরে। তাহলে টোটাল পারচেজটা লিখে নিলাম আমরা। তাহলে ব্রেকআপটা বোঝা যাবে যে আমার যদি 250 আসে, এখান থেকে 200, এখান থেকে 50 নিব। যদি বলেন স্যার এই অঙ্কটা হলে গিয়ে দেখলাম লিফো ব্যবহার করেছে, তাহলে কি হবে বলুন তো? 150 আগে, তারপরে 100। জি এখান থেকে আসবে, থ্যাংক ইউ। কিনা স্যার ওই ক্ষেত্রে এবার স্যার আসুন, আগে সেলস কত আমার? যাবে, কারণ ওই সময়তে স্যার সবার লাস্টের ট্রানজাকশনটা হয় নাই। ও তাই তো স্যার, তাও তো একটা কথা না। আমি বলেছি ধরুন যদি এরকম হতো, তাহলে আমরা যেহেতু সেল তো আসলে মাঝপথে হয়েছে, থ্যাংক ইউ স্যার, দেখছেন আল্লাহ কি বুদ্ধি, সেল তো আসলে এই ডেটের পরে হয়েছে না স্যার? আচ্ছা, তাহলে এখানে আসার কোনো সুযোগ নেই। ওকে ফাইন, থ্যাংক ইউ স্যার। এই যদি সেলস লিখলাম 250, আপনারা কি ওনার কথা বুঝেছেন? জি স্যার। কারণ সেল হয়েছে এই গ্যাপে এসছে, তাহলে আমার যদি সেল এখানে হয় এটা নেওয়ার কোনো সুযোগ নেই। থ্যাংক ইউ স্যার। আচ্ছা 250। এবার আপনি দেখুন ক্লোজিং ইনভেন্টরিটা কত থাকবে। তাহলে ক্লোজিং থাকবে এখান থেকে এখানে, আমি একবারে কনসেপ্ট ক্লিয়ার করছি তাই না? ক্লোজিং বলতে এর এই শেষেতে থাকবে, আর এখান থেকে বাকি 50 থাকবে। ক্লোজিং কি করে বের করলাম বলুন তো? 450 থেকে 250 যেহেতু বিক্রি করবো, তাহলে আমার 200 থাকবে। 200 কোথা থেকে থাকবে এটা শো করেছি দেখুন, 150 আর 100 থেকে 50। ইয়েস, তাহলে ডে 2 থেকে থাকবে হলো 50। ওই যে আপনি বললেন আমরা 200 আর 50 নিব এখান থেকে, তাহলে এখান থেকে থাকবে 50, এখান থেকে থাকবে 150। আমাকে বের করতে হবে কস্ট। দেখুন তো আপনারা যা বলেন তাই করেছি না? জি স্যার। আমাকে কিন্তু খেয়াল করতে হবে, আমাকে অঙ্কের উত্তর বের করতে বলছে, ইনভেন্টরি ক্লোজিংটা বের করতে বলেছে। প্রশ্ন ওয়ান্টিং কি ছিল? ক্লোজিং ইনভেন্টরি। তাহলে আপনি যদি কনসেপ্ট দিয়ে না বোঝেন, আপনি যদি মনে করেন আবার আপনি এখানে পুরো স্টোর লেজার করবেন, পারচেজ সেল দেখাতে দেখাতে এসে শেষে কত বের করবেন, তাহলে আপনার কষ্ট হবে কিন্তু স্যার। এই জন্য আমরা কনসেপ্ট দিয়ে বুঝলাম, পারচেজ করছি কত, সেল করেছি কত। যেহেতু আমাদের ক্লোজিং ইনভেন্টরি ফিফো মেথড, যেহেতু আমরা ফার্স্ট থেকে বের করে নেব পণ্য, তাহলে ব্যাকের থেকে পণ্য হাতে থাকবে। তাহলে আমাদের ব্যাকের থেকে হাতে থাকে, তাহলে ডে 4 এর থেকে থাকবে 150, আর ডে 2 থেকে থাকবে বাকি 50। তাহলে কস্টিং 150 গুণ হলো 20, 50 গুণ 18। ওকে, তুলে ফেলুন। কি ঘর লাগলো আমাদের? স্টোর লেজার কি লাগলো স্যার? না স্যার লাগছে না, কারণ আমরা আসলে একদম প্র্যাকটিক্যাল কনসেপ্টে ভেবেছি। তো আমরা এইভাবে দেখাবো অঙ্কটা। এবং হতে পারে আপনার কোনো ইনকাম স্টেটমেন্ট যখন বের করা লাগবে, এমন একটা অঙ্ক থাকবে যেখানে হয়তো আপনাকে ইনভেন্টরির মূল্যটা এইভাবে বের করা লাগতে পারে। কারণ আমরা জানি, আমরা যখন কস্ট অফ গুডস সোল্ড বের করি, বিগিনিং ইনভেন্টরি প্লাস পারচেজ মাইনাস এন্ডিং ইনভেন্টরি, তাই তো স্যার? এরকম করেছি না আমরা? তখন দেখা যাবে ওইটা বের করার স্বার্থে এরকম কিছু আপনার কিছু এরকম মানে এক্সট্রা ওয়ান্টিং বা কিছু কমপ্লিমেন্ট ওয়ার্কিং থাকতে পারে। এই জন্য আমরা শিখে নিচ্ছি। এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে এখন? না স্যার, মনে হয় না। ওকে, তাহলে আমরা দেখি অ্যাভারেজ। ঠিক একই রকম লিখে নিলাম।
অ্যাভারেজ কস্ট যেহেতু বলছে, আমরা কিন্তু আবারও বলি নরমালি উই ইউজ ওয়েটেড অ্যাভারেজ। আন্ডার ওয়েটেড অ্যাভারেজ কস্ট মেথড উই উইল কনসিডার এভরি পারচেজ। অ্যাভারেজ কস্ট মেথডে যখন আমরা করব, প্রত্যেকটা পারচেজকে আমরা কনসিডারেশন নিয়ে আসছি। এবং পারচেজ দ্যাট ইজ প্রথম দিনে 200 × 15 টোটাল বের করলাম। এখান থেকে দেখুন আপনার রেটটা পাওয়া যাবে মনে হয়। আচ্ছা, একটু তুলুন, তারপরে আমরা রেট বের করবো। That is cost of total purchase 7,800, and this 7,800 consists of 450 product, তাই না স্যার? 7,800 মধ্যে আমার 450টা প্রোডাক্ট পাচ্ছি। পার পিস কত দাম পড়বে? ভাগ করলে পাওয়া যাবে স্যার? ওকে, দেখুন তো পার পিস কত আসে দেখুন। 17 টাকা 33 পয়সা। In our inventory level, in this case, what is our inventory level? 200 or 2, কত আছে আমার ইনভেন্টরি বলুন তো স্যার, কত পিস ইনভেন্টরি আছে হাতে? 200 পিস। 200 পিস। তাহলে কস্ট অফ ইনভেন্টরি কত হবে? 200 × 17 টাকা 33 পয়সা। হয়তো এখানে আপনি 33 ধরুন, এখানে একটু আরো থাকতে পারে। স্যার আমরা সবসময় ক্লোজিং এর কস্টটা বের করব না, আমার এই অঙ্কে তাই চেয়েছে। আপনি মানে অঙ্কের ওয়ার্ডিং দেখতেন, তাহলে বুঝতেন কি চাচ্ছে অঙ্কে। বলুন তো, দেখুন, ক্যালকুলেট দ্য কস্ট অফ ইনভেন্টরি এট দ্য এন্ড অফ ডে 4। ওকে স্যার, আমরা কিন্তু পুরো অঙ্ক করছি না, আপনার কাছ থেকে এখান থেকে শুধু এন্ডিং ইনভেন্টরি মূল্যটা চাচ্ছি। এই জন্য আমরা, আপনি তখন কি করছেন, আপনি আইদার ইউ উইল ইউজ 5 FIFO অর অ্যাভারেজ। আমরা দুটো নিয়মই করতে পারি বলে আপনাকে দুটো শেখানো হচ্ছে। FIFOর ক্ষেত্রে আবারও বলি, ফার্স্ট ইন ফার্স্ট আউট যদি করে দিব আমরা, তাহলে আমাকে প্রথম দিকের পণ্য যাওয়ার পরে বাকিটুকু হাতে থাকবে, তাই তো? এই জন্য এটা শো করার জন্য আপনাকে আবার দেখাই আমরা কি করেছি। টোটাল কটটুক কিনেছি শো করলাম, কটটুক সেল করেছি লিখলাম, তাহলে হাতে আছে কটটুকুন 200। তো যেহেতু আমি প্রথম দিকের পণ্য বিক্রি করেছি, তাহলে শেষের দিকের পণ্য হাতে আছে নাকি স্যার? জি থাকবে 150 থাকবে। ওইটা আমি দেখুন দেখিয়ে দিচ্ছি আপনাকে। ডে 2 পার্সেস থেকে থাকবে 50, and from day 4 to 150। ক্লিয়ার? তাহলে 50 ইনটু ওই দিনে যে দামে কিনেছিলাম সেই দামটা ব্যবহার করেছি, এবং 150 যে দামে কিনেছিলাম সেটা ব্যবহার করেছি। তাহলে আমরা এই নিয়মে বলতে পারি কস্ট অফ ইনভেন্টরি 3,900। ক্লিয়ার? ওকে। আর এভারেজে কি করেছি? আপনি আগে এভারেজের টোটাল কস্ট বের করতে হবে আপনাকে আগে, কারণ আমরা আসলে ব্যবহার করছি ওয়েটেড অ্যাভারেজ। টোটাল কত দিয়ে কিনছি, কত ইউনিট পেয়েছি, তাহলে 1 ইউনিটের দাম পড়বে 1 ভাগ করলে পাওয়া যায় 17 টাকা 33 পয়সা। হ্যালো, স্যার কি ডিসকানেক্ট হয়ে গেলেন? হ্যালো, স্যার কি ডিসকানেক্ট হয়ে গেছে? আই হোপ সো।
I hope so. মনে হয়। আমরা মনে হয় মাগরিবের নামাজে ব্রেকটা নিতে পারি এই চান্সে। ব্রেক দিলে তো স্যার বলে যেত ডিসকানেক্ট হয়েছে। না বললাম আমরা এই চান্সে হয়তো বা ব্রেকটা নিতে পারি। এটা অবশ্য ঠিক আছে। কি হচ্ছে? কি হচ্ছে? নামাজ পড়তে গিয়া এটা খান নামাজ পড়তে গিয়া এখানে এখানে অবুটা এখানে আমরা কি নামাজের ব্রেকে চলে যাব? সময় হয়ে গেছে। হ্যালো হ্যালো না না ওইটা না। হ্যাঁ বলো। হ্যাঁ শেষ করে ইয়েতে এসো যে নিউ মার্কেটে মানে স্টার্টার এখানে। ওই যে স্টার মল্লিকের এখানে না? তুমি কোথায়? জয়েন করবে? তুমি কোথায়? রিয়া স্যার কি আবার জয়েন করবে? না আজান দিয়ে দিছে তো। খাইতে কি করবো কত মা ছাড়তে গেল চলে গেছে বসে গেছে আপনার সিটগুলো একটু আনমিউট করে নিন মিউট করে নিন তুমি কি সমস্যা আমি কিছু থাকছে দেখ তো কিভাবে করবার গেছে কলম তুমি একটা করে মামার কলম আজকে হচ্ছে আমার স্বাস্থ্য ঠিক জানাচ্ছি আমি আপু আপনি একটু মিউট করে নেন